প্রিয় ছাত্র ও ছাত্রী সবাইকে মাইন্ডস জোনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজ আমি পুষ্টিবিজ্ঞান বিষয়ক পুষ্টি সাধন পদ্ধতি এবং ক্যালোরি সম্পর্কে ধারণা এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো প্রথমত যে ব্যাপারটা রয়েছে মানবদেহের শক্তির চাহিদা, সেখানে একজন মানুষের সুস্থ মানুষের বা তাদের আবার বিভিন্ন রকমের ভাগ রয়েছে। কেউ কম পরিশ্রম করে, কেউ বেশি পরিশ্রম করে, কেউ হালকা ইত্যাদি শ্রম রয়েছে, বা বিভিন্ন বয়সের পার্থক্য রয়েছে, লিঙ্গ রয়েছে, অর্থাৎ ছেলে মেয়ে। সেখানে তাদের শরীরে ক্যালোরি চাহিদা কীরকম সেই বিষয়বস্তু সম্পর্কে আমরা জানব। প্রথমত এখানে একটা জিনিস বলা হয় যে আমরা যখন কোনো কাজ করি, কাজ করতে গেলে প্রয়োজন কিসের? না, শক্তির প্রয়োজনীয়তা হয়। আমরা শক্তি পাই কোথা থেকে? আমরা শক্তি পাই খাদ্য থেকে। অর্থাৎ খাদ্য যে খাই তার মধ্যে শক্তি স্থৈতিক শক্তি রূপে আবদ্ধ থাকে এবং পরবর্তী ক্ষেত্রে সেটা প্রতিশক্তিতে রূপান্তরিত হয়ে আমাদের শরীরে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজগুলি করে থাকে। তো প্রথমত ক্যালোরি সম্পর্কে একটা ধারণা থাকা দরকার। ক্যালোরি কাকে বলে? পরীক্ষাতে আসলেও আসতে পারে। ক্যালোরি কাকে বলা হয় বা কিলো ক্যালোরি ইত্যাদি ব্যাপারগুলো থাকে। ক্যালোরি হচ্ছে 1 গ্রাম বিশুদ্ধ জলকে, 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে 1 গ্রাম ক্যালোরি বা ক্ষুদ্র ক্যালোরিও বলে থাকে। তাহলে এটা আমরা কি বুঝলাম? যে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে গ্রাম ক্যালোরি বা ক্ষুদ্র ক্যালোরি বলে। অপরপক্ষে আমরা যদি সেটাকে কিলোগ্রাম দিয়ে বলি, যে অপরপক্ষে 1 কিলোগ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে কিলো ক্যালোরি বা বৃহৎ ক্যালোরি বলা হয়। আমরা বিভিন্ন যে খাদ্যবস্তুগুলি রয়েছে তার জানি যে, বা তোমরা আগে পড়েছো সেখানে, যে কোন খাদ্যের তাপন মূল্য কত। যদি বলা হয় কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের তাপন মূল্য, অর্থাৎ 1 গ্রাম সেখানে দহনে কত তাপ উৎপাদন হয়। 1 গ্রাম কার্বোহাইড্রেটের থেকে পাওয়া যায় শক্তির পরিমাণ হচ্ছে 4.1 কিলো ক্যালোরি। প্রোটিন জাতীয় খাদ্যের কত তাপন মূল্য 1 গ্রামে? 1 গ্রাম প্রোটিন জাতীয় খাদ্যের সেখানে তাপন মূল্য 4.1 কিলো ক্যালোরি। আর সর্বশেষ ফ্যাট রয়েছে, ফ্যাটের তাপন মূল্য কত? ফ্যাটের তাপন মূল্য হচ্ছে 9.3 কিলো ক্যালোরি। তাহলে যতগুলি খাদ্য রয়েছে সব থেকে কোন খাদ্যে আমরা বেশি শক্তি পাই? ফ্যাট জাতীয় খাদ্য থেকে। ফ্যাট জাতীয় খাদ্য যে রয়েছে তার শক্তির পরিমাণ হচ্ছে, তাপন মূল্য হচ্ছে 9.3 কিলো ক্যালোরি। এরপর আমরা জানব মৌল বিপাক বা মৌল বিপাকীয় হার, এগুলি সম্পর্কে একটু আলোচনা করছি। প্রথমত মৌল বিপাক কাকে বলে? মৌল বিপাক একজন সুস্থ ব্যক্তি, অবশ্যই সবসময় যখন সংজ্ঞাটঙ্গ বলা হয় এখানে সবসময় রেফারেন্স সুস্থ। এখানে তো সুস্থ ব্যক্তি খাদ্য গ্রহণের 12 থেকে 18 ঘন্টা সম্পূর্ণ দৈহিক এবং মানসিক বিশ্রামরত অবস্থায় তার দেহ কার্য পরিচালনার জন্য দেহ থেকে যে ন্যূনতম তাপ নির্গত হয় তাকে বলা হয় মৌল বিপাক। তাহলে মৌল বিপাক কি? না, একজন ব্যক্তি সুস্থ ব্যক্তির খাদ্য গ্রহণ তার 12 থেকে 18 ঘন্টা সম্পূর্ণ দৈহিক এবং মানসিক বিশ্রামরত অবস্থায় দেহের প্রয়োজনীয় যে জৈবিক ক্রিয়াগুলি রয়েছে সেগুলিকে পরিচালনা করার জন্য তার দেহে থেকে যে ন্যূনতম তাপ নির্গত হয় তাকে মৌল বিপাক বলে। আর মৌল বিপাক হার কি? খালি হার বলতে গেলে এখানে তোমাকে উল্লেখ করতে হবে এককের, তখন সেটা হার হয়ে যাবে। অর্থাৎ সেখানে সংখ্যাটা প্রায় কাছাকাছি। একজন সুস্থ ব্যক্তি খাদ্য গ্রহণের 12 থেকে 18 ঘন্টা সম্পূর্ণ দৈহিক এবং মানসিক বিশ্রামরত অবস্থায় তার দেহ কার্য পরিচালনা করার জন্য
প্রতি বর্গমিটার দেহতলে প্রতি ঘন্টায় যে তাপ উৎপাদন হয় তাকে বলা হয় মৌল বিপাকীয় হার বা বলা হয় বিএমআর, বেসাল মেটাবলিক রেট। তাহলে আমরা এখানে এককের উল্লেখ করা হলো যে প্রতি ঘন্টায় প্রতি বর্গমিটার দেহতল থেকে যে তাপ উৎপাদন হয়। একজন সুস্থ ব্যক্তি খাদ্য গ্রহণের 12 থেকে 18 ঘন্টা সম্পূর্ণ দৈহিক এবং মানসিক বিশ্রামরত অবস্থায় তার দেহ কার্য পরিচালনা করার জন্য প্রতি ঘন্টা প্রতি বর্গমিটার দেহতল থেকে যে তাপ উৎপাদন হয় তাকে মৌল বিপাকীয় হার বা বেসাল মেটাবলিক রেট বা পিএমআর বলা হয়। এরপর আমাদের জানা দরকার যে বেসাল মেটাবলিক যে রেট রয়েছে অর্থাৎ বিএমআর এর নিয়ন্ত্রণকারী বিভিন্ন রকমের শর্ত রয়েছে। বিএমআর অনেক কিছু নিয়ন্ত্রণকারী প্রভাবক রয়েছে যার দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রথমত আসি আমরা প্রথম নিয়ন্ত্রক হিসাবে বয়স। বয়স্কদের তুলনায় শিশুদের বিএমআর বেশি হয়। তাহলে একটি বয়স্ক ব্যক্তি আর শিশু বিএমআর কার বেশি? শিশুর ক্ষেত্রে দেখা যায় বিএমআর বেশি। সাধারণভাবে বিএমআর এবং বয়স পরস্পর হচ্ছে ব্যস্তানুপাত। তাহলে এটা মনে করে রাখবে ভালো করে যে বয়স্কদের তুলনায় শিশুদের ক্ষেত্রে বিএমআর মান বেশি। সাধারণত বিএমআর এর সঙ্গে যে বয়সের ব্যাপার রয়েছে সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক রয়েছে। এরপরে হচ্ছে লিঙ্গ। লিঙ্গ এখানে ছেলে আর মেয়ে অর্থাৎ মেয়েদের তুলনায় এখানে দেখা যায় ছেলেদের বিএমআর অপেক্ষাকৃত বেশি হয়। একই উচ্চতা ওজন সম্পন্ন স্ত্রীলোক অপেক্ষা পুরুষদের ক্ষেত্রে 5 থেকে 10% সেখানে হচ্ছে অপেক্ষা কম হয়ে থাকে স্ত্রীলোকেদের বিএমআর। কারণ স্ত্রীলোকেদের পেশিতে পুরুষদের পেশি অপেক্ষা চর্বি কণার মাত্রা বেশি। স্ত্রীলোকেদের যে পেশি আছে তা পুরুষদের অপেক্ষা পেশি অপেক্ষা চর্বি কণার মাত্রা এখানে বেশি থাকে। তাহলে এখানে তোমাকে জানতে হবে মেয়েদের তুলনায় পুরুষদের বিএমআর বেশি। এরপর হচ্ছে দেহতলের ক্ষেত্রফল। দেহতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে কোনো ব্যক্তির দেহতলের ক্ষেত্রফল আর বিএমআর পরস্পর হচ্ছে সমানুপাতিক। অর্থাৎ ক্ষেত্রফল যত বেশি হবে তার বিএমআর এর মানও তত বাড়বে। তাহলে একজন ব্যক্তির সাথে তার যে দেহ ক্ষেত্রফল রয়েছে তার সঙ্গে তার বিএমআর হচ্ছে সমানুপাতিক। অর্থাৎ বিএমআর বাড়বে তার যদি দেহতলের ক্ষেত্রফলটা বেড়ে যায় তার কিন্তু বিএমআর এর মান বৃদ্ধি পাবে। এরপর হচ্ছে জলবায়ু। জলবায়ু ঠান্ডা জলবায়ুতে বিএমআর বেশি। তাহলে শীতপ্রধান দেশে যে সমস্ত ব্যক্তিরা বসবাস করে তাদের দেহে অবশ্যই এই বিএমআর এর মান বেশি হয়। এবং উষ্ণ জলবায়ুতে বিএমআর, যেমন আমরা উষ্ণ জলবায়ু রয়েছে বা আফ্রিকা যে মহাদেশ রয়েছে সেখানে অধিবাসীদের উষ্ণ পরিবেশে বসবাস করছে তাই তাদের সেখানে বিএমআর এর মান কম হয়। আমাদের বিএমআর এর মান কম, কিন্তু শীতপ্রধান যে সমস্ত দেশগুলি রয়েছে সেখানকার অধিবাসীদের বিএমআর বেশি হয়। এরপরে হচ্ছে অভ্যাস। অভ্যাস সাধারণভাবে জীবনযাপন করা লোকেদের চেয়ে অনুশীলন প্রাপ্ত অর্থাৎ যারা দৈহিক পরিশ্রম করে বা খেলোয়াড় যারা কায়িক পরিশ্রম করে তাদের বিএমআর বেশি হয়। সাধারণ মানুষের তুলনায় যারা কায়িক শ্রম করে থাকে, সেটা একজন ক্রীড়াবিদ হতে পারে, একজন মজুর, তারা হতে পারে যারা বিভিন্ন কাজকর্মের সঙ্গে দৈহিক পরিশ্রমের সঙ্গে জড়িত, তাদের বিএমআর বেশি হয়। এরপর হচ্ছে খাদ্য। এক নাগাড়ে অনেকদিন অপুষ্টিতে বিএমআর হ্রাস পায়। অর্থাৎ আমরা যদি অপুষ্টিতে ভুগি বা খাদ্য গ্রহণ করলাম না তাহলে আমাদের ক্ষেত্রে কিন্তু বিএমআর এর মান কমে যাবে। এরপর হচ্ছে হরমোন। বিভিন্ন রকমের হরমোন রয়েছে, যেমন অ্যাড্রিনালিন, মেডালা, অ্যাড্রিনাল কর্টেক্স, থাইরয়েড, সম্মুখ পিটুইটারি গ্রন্থি নিঃসৃত যে সমস্ত হরমোন সমূহ রয়েছে সেই হরমোনগুলি হচ্ছে বিএমআর এর মান বৃদ্ধি করে। মনে রাখবে অ্যাড্রিনাল মেডালা, অ্যাড্রিনাল কর্টেক্স, থাইরয়েড, সম্মুখ পিটুইটারি থেকে এসিটিএইচ করানো হয় এবং থাইরয়েডের কথা বলতে পারি। এগুলো হচ্ছে আমাদের শরীরে বিএমআর এর মান বৃদ্ধি করে। তাহলে এগুলো এই শর্তগুলো মনে রাখবেন। এরপরে রয়েছে বায়ুচাপ। বায়ুচাপ সামান্য হ্রাস পেলে বিএমআর এর কোনো সেরকম বড় হেরফের হয় না, তবে বায়ুচাপ স্বাভাবিকের চেয়ে অর্ধেক হয়ে গেলে সেখানে বিএমআর মান বেড়ে যায়। বায়ুচাপ যদি
স্বাভাবিকের চেয়ে অর্ধেক হয়ে যায়, কমে যায়। অর্থাৎ যারা পর্বতে বসবাস করে করবে সেখানে তাদের সেই ব্যক্তির ক্ষেত্রে কিন্তু বিএমআর এর অর্থাৎ বায়ুচাপ সেখানে কাজ করছে, অর্থাৎ সেখানে বিএমআর বেড়ে যাবে। এরপর হচ্ছে গর্ভাবস্থা। মেয়েদের গর্ভাবস্থায়, গর্ভবতী মেয়েদের প্রায় 6 মাস গর্ভধারণের পর বিএমআর সেখানে বেড়ে যায়। অর্থাৎ গর্ভবতী মহিলার বিএমআর 6 মাস পর্যন্ত বেশি হয়, এবং সেটা আরো যে দিনগুলি রয়েছে সেখানে তার একটা পার্সেন্টেজ রয়েছে। সেখানে দেখা যায় প্রায় তৃতীয় ট্রাই মাস্টার যে দশা রয়েছে সেই সময় তার কিন্তু 12% মতন বিএমআর বৃদ্ধি পায়। দেহ উষ্ণতা, আমাদের দেহের উষ্ণতা যদি বৃদ্ধি পায়, দেহ উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধিতে বিএমআর প্রায় 12% থেকে 13% বেড়ে যায়। অর্থাৎ আমাদের তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের বিএমআর এর মানও বেড়ে যাবে। ঔষধ যে রয়েছে কতগুলি ওষুধ, যেমন ক্যাফিন, বেনজিড্রিন প্রভৃতি বিএমআর বৃদ্ধি করে। আর চেতনানাশক ওষুধ সেগুলো আমাদের শরীরে বিএমআর এর মানকে কমিয়ে দেয়। তাহলে আমরা যদি চা কফি ইত্যাদি পান করি তাহলে আমাদের কিন্তু বিএমআর এর মান বেড়ে যাবে। আর চেতনানাশক ওষুধ অর্থাৎ অজ্ঞান করতে যে সমস্ত ওষুধগুলো ব্যবহার করা হয়, তো সেই সব ওষুধের ক্ষেত্রে আমাদের বিএমআর এর মান কমে যায়। ধূমপান, যারা ধূমপান করে থাকে, গবেষণা করে দেখা গেছে ধূমপায়ী ব্যক্তিদের ক্ষেত্রে বিএমআর প্রায় 10% বৃদ্ধি পেয়ে যায়। ওজনে তাদের ধূমপান করা ছেড়ে দিলে তাদের ওজন বাড়ে এবং বিএমআর প্রায় 10% বৃদ্ধি পায়। অর্থাৎ ধূমপায়ীদের যারা অভ্যস্ত তাদের বিএমআর এর মান বেশি। অসুখ, কিছু কিছু অসুখ রয়েছে যেখানে বিএমআর কে প্রভাবিত করে, যেমন ক্যান্সার, ডিপথেরিয়া, লিউকেমিয়া, পলিসাইথেমিয়া। তো এই সমস্ত রোগের ক্ষেত্রে কি হয়, এই সমস্ত রোগের ক্ষেত্রেও বিএমআর এর মান বাড়ে। ভীতি এবং স্নায়ুচাপ, ভীতি এবং স্নায়ুচাপ এগুলো হচ্ছে আমাদের স্নায়ুর উপরে চাপ সৃষ্টি করে। এর ফলে আমাদের অ্যাড্রিনালিন ক্ষরণ বেড়ে যায়, হৃদস্পন্দন আর শ্বাসবায়ুর বৃদ্ধি এগুলো বাড়ে, ফলস্বরূপ বিএমআর এর মান বাড়ে। অর্থাৎ ভীতি এবং স্নায়ুচাপ এটার সঙ্গে কি রয়েছে, সমানুপাতিক হিসাবে রয়েছে। এগুলো বাড়লে আমাদের বিএমআর এর মানও বেড়ে যাবে। সর্বোপরি ঘুম, শেষ। ঘুমের সময় আমাদের বিএমআর এর মান কিন্তু কমে যায়। তাহলে একজন ব্যক্তি যখন ঘুমোয় তার বিএমআর এর মান কমে যায়, অর্থাৎ সেই সময় তার কম ক্যালোরিরও প্রয়োজন হয়, বিএমআর এর মান কম থাকে। একজন ঘুমন্ত ব্যক্তির বিএমআর এর মান হ্রাস পায়। ঠিক আছে, তাহলে এগুলো যতগুলো পয়েন্ট বললাম ভালো করে তোমরা, অনেকগুলি পয়েন্ট রয়েছে, প্রায় 14-15টার মতো পয়েন্ট বললাম। তো এগুলো তোমরা মনে রাখো, কৌশল পরীক্ষায় 8-10টি লেখার চেষ্টা করো। এরপর আমরা আসি এসডিএ বলে একটি কথা রয়েছে, যার পুরো নাম হচ্ছে স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন। এইটা কিছুটা বিএমআর এর সঙ্গে যুক্ত। যখন আমরা খাদ্য গ্রহণ করি একরকম উদ্দীপক ক্রিয়ার ফলে মৌল বিপাকের ঊর্ধ্বে যে তাপ উৎপন্ন হয়। আমরা খাদ্য গ্রহণ করলাম এবং এক প্রকার উদ্দীপকের প্রভাবে কি হয় না, বিএমআর এর যে তাপ উৎপন্ন হয় তার তুলনায় বেশি হয়, সেই তাপকে বলা হয় এসডিএ বা খাদ্যবস্তুর আপেক্ষিক উদ্দীপনা ক্রিয়া বলা হয়, স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন। খাদ্য গ্রহণের পর খাদ্যের একরকম উদ্দীপক ক্রিয়ার ফলে মৌল বিপাকের ঊর্ধ্বে যে তাপ উৎপন্ন হয় তাকে খাদ্যবস্তুর বলা হয় এসডিএ, আপেক্ষিক উদ্দীপনা ক্রিয়া, স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন বলা হয়ে থাকে। এবারে আমরা বিভিন্ন রকমের কাজ রয়েছে বা শর্তাবলী যেখানে কিরকম শক্তির চাহিদা হয়, তো সেই সম্পর্কিত কিছু আমরা এখানে জানব। তোমরা মন দিয়ে শোনো। বিশ্রামকালীন বা বিভিন্ন শারীরিক কাজের জন্য মানুষের শক্তির চাহিদা। বিশ্রামকালীন কিরকম তার শক্তির দরকার হয় এবং বিভিন্ন শারীরিক যে সমস্ত কাজকর্ম রয়েছে, দৌড়ানো, খেলাধুলা, সাঁতার কাটা, সাইকেল চালানো, স্নান করা, বাজার করা, পোশাক পরিচ্ছদ পরিষ্কার করা, তো এই সময় মানুষের শরীরে কিরকম শক্তির চাহিদা হয় তো সেরকমই আমরা জানব। বিশ্রামরত অবস্থায়ও যে সমস্ত কারণ শক্তির প্রয়োজন হয়, বিশ্রামরত অবস্থায় সময়ও আমাদের শক্তির প্রয়োজনীয়তা হয়। বিশ্রামরত অবস্থায় কারণ আমাদের সেই সময় যে সমস্ত কারণে
শক্তির প্রয়োজন হয় সেগুলো কি না হৃদ সঞ্চালন। আমরা বিশ্রাম নিলেও আমাদের যে হৃৎপিণ্ড রয়েছে সে অনবরত কিন্তু কাজ করে চলে, অর্থাৎ সঞ্চালন হয়ে থাকে। শ্বাসকার্যের সময় বিভিন্ন পেশি সঞ্চালন, আমাদের যে শ্বাসকার্য ফুসফুস রয়েছে দুটো, সেখানে শ্বাসকার্যতে সাহায্য করছে এবং সেখানে বিভিন্ন রকম পেশি রয়েছে, ইন্টারকস্টাল পেশি, ডায়াফ্রাম, বহিস্থ অন্তস্থ ইন্টারকস্টাল পেশি। তো এই সমস্ত যে পেশি সঞ্চালনগুলো হয়ে থাকে, তো এই সঞ্চালনের জন্য তাপ শক্তির দরকার। পরিপাক নালীর ক্রম সংকোচন, অর্থাৎ আমরা খাদ্য গ্রহণ করলাম, খাদ্য গ্রহণ করার পর আমাদের শরীরে যে পরিপাক নালী রয়েছে, পৌষ্টিক নালী রয়েছে, সেটা খাদ্য গলদাকরণ থেকে পাকস্থলীর খাদ্য পরিপাক, মুখবারের খাদ্য পরিপাক এবং ক্ষুদ্রান্তকীয় রন্ধ্র ইত্যাদি সব কাজগুলি রয়েছে, তার যে বিভিন্ন রকমের পেরিস্টলসিস বা ক্রমসংকোচনমূলক চলন রয়েছে, সেই সমস্তর জন্য আমাদের শক্তির দরকার। মূত্র উৎপাদন, মূত্র উৎপাদন একটি আমাদের প্রক্রিয়া যেটি আমাদের কোথায় হয়, কিডনি বা বৃক্কতে হয়ে থাকে। তাহলে এই মূত্র উৎপাদনের জন্য শক্তির দরকার। পরিপাক ক্রিয়া, বিভিন্ন বিপাক ক্রিয়া এবং আমাদের শরীরের যে তাপমাত্রা নিয়ন্ত্রণ, বিভিন্ন স্নায়ু কার্যকলাপ। তাহলে আমরা যখন বিশ্রাম নিচ্ছি শরীরে কিন্তু এই কাজগুলো সবসময় চলে, তাই এই সমস্ত কাজের জন্য আমাদের কিন্তু শক্তির প্রয়োজন, অর্থাৎ আমাদের শরীরের ভেতরে এই সমস্ত যে কার্যকলাপ রয়েছে সেটাকে সচল রাখতে গেলে আমাদের শক্তির দরকার। খাদ্য শক্তি দেহের যে উদ্দেশ্য সাধন করে থাকে, অর্থাৎ আমরা খাদ্য গ্রহণ করলাম, খাদ্যের মধ্যে যে নৈতিক শক্তি থাকে, যে শক্তি থাকে, সেটা যে উদ্দেশ্য সাধন করে থাকে কি কি? প্রথম হচ্ছে মৌল বিপাকের শক্তি যোগান দেওয়া। খাদ্য শক্তি মৌল বিপাকের প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। আমাদের যে বিএমআর ঘটছে সেখানে বেসাল মেটাবলিক রোড, সেইটা ঘটাতে কিন্তু খাদ্যের যে শক্তি সেটা কাজ করে থাকে। খাদ্যের মধ্যে শক্তি আছে, আমরা জানি সালোকসংশ্লেষ প্রক্রিয়া, উদ্ভিদ খাদ্য তৈরি করে সূর্যালোকের উপস্থিতি। তো সেই সৌরশক্তি কি হয়, আবদ্ধকরণ ঘটে উদ্ভিদের মধ্যে, গ্লুকোজের মধ্যে, সেখানে সেই শক্তি পরস্পর খাদ্য খাদকের মাধ্যম দিয়ে বিভিন্ন খাদকের দিকে ছড়িয়ে পড়ে, অর্থাৎ আমরা সেখানে পাচ্ছি সৌরশক্তি খাদ্যের মাধ্যম দিয়ে। আমাদের মৌল বিপাকে শক্তির যোগান দেওয়া, মৌল বিপাকে অর্থাৎ খাদ্য শক্তি মৌল বিপাকে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে থাকে। যেমন আমাদের হৃৎপিণ্ডের ক্রিয়া, শ্বাসক্রিয়া, দেহ উষ্ণতা, পেশিটান ইত্যাদির জন্য শক্তির প্রয়োজন। দেখা যে কোনো ব্যক্তির বিএমআর এবং দেহতলের ক্ষেত্রফল যথাক্রমে প্রতি ঘন্টা প্রতি বর্গমিটারে প্রায় 40 কিলো ক্যালোরি শক্তির দরকার, এবং আমাদের এটা হচ্ছে 1.8 বর্গমিটার হলে তার মৌলবিক ক্যালোরি চাহিদা হবে, এটাকে গুণ করে দেবে 40 × 1.8 সমান 72 কিলো ক্যালোরি, অথবা প্রতিদিনে হলে 72 × 24 হয়ে যাবে 1728 কিলো ক্যালোরি। এর সঙ্গে এসডিএ 10% যোগ করতে হয়, যার ফলে সম্পূর্ণ শক্তি হয়ে দাঁড়ায় 1900 কিলো ক্যালোরি। এরপরে সাধারণ কাজেই অতিরিক্ত শক্তির যোগান দেওয়া। প্রতিদিন অতি সাধারণ কাজের জন্য অতিরিক্ত শক্তি সরবরাহ করে, যেমন ওঠা বসা, পৌরকর্ম, স্নান, পোশাক পরিচ্ছদ পরিধান। তো এই সমস্তর জন্য অতিরিক্ত ক্যালোরি শক্তি যোগান দিতে হয়, কারণ প্রতিদিনকার গৃহীত শক্তির পরিমাণ সমান না হলে কখনো তার ব্যয়িত শক্তির চেয়ে বেশি হয়, কখনো আবার ব্যয়িত শক্তির চেয়ে কম হয়। আমাদের যে বিভিন্ন রকমের কার্যগুলো রয়েছে, সেখানে প্রতিদিন যে দৈনন্দিন কাজ করি সেখানে কত ক্যালোরি পার মিনিটে লাগে। তো ঘুমানোর ক্ষেত্রে বলা হয় 1.0 কিলো ক্যালোরি পার মিনিট হিসাবে, পার মিনিট হিসাবে কিলো ক্যালোরি পার মিনিট। বসা 1.5, দাঁড়ানো, দাঁড়িয়ে কাজ করা, মুখ ধোয়া, দাড়ি কামানো, চুল আঁচড়ানো, গাছে জল দেওয়া 2.3 কিলো ক্যালোরি। আস্তে হাঁটা, গাড়ি চালানো, স্নান করা, পোশাক পরিধান, মার্কেটিং, শিশুর যত্ন নেওয়া, তো সেখানে প্রায় 2.8 কিলো ক্যালোরি পার মিনিট। এরকম বিভিন্ন রকমের রয়েছে, সেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন, যেমন লাইট ম্যানুয়াল ওয়ার্ক, ঝাঁট দেওয়া বা ঝাড়ু দেওয়া, বাসনপত্র ধোয়া বা পোশাক পরিচ্ছদ এগুলো পরিষ্কার করা, তো সেখানে 3.3 কিলো ক্যালোরি লাগে। সাইক্লিং, সিঁড়ি দিয়ে নিচে নামা, তো সেখানে ক্ষেত্রে 4.8 কিলো ক্যালোরি লাগে। জিমন্যাস্টিক, সাঁতার কাটা, খনন করা, প্রতিযোগিতামূলক বা যেখানে রয়েছে মানে খেলাধুলার অনুশীলন যখন করছো, তো সেখানে ক্ষেত্রে প্রায়
কিলো ক্যালোরি পার মিনিটে লাগে। এরকম বিভিন্ন রকমের রয়েছে পরিশ্রম, যেখানে বিভিন্ন রকমের শক্তির প্রয়োজন। শ্রমসাধ্য কাজের জন্য শক্তির যোগান। শ্রমসাধ্য দৈনন্দিন সাধারণ কাজ ছাড়াও অনেক শ্রমসাধ্য কাজে ব্যয়িত শক্তি সরবরাহ। ক্যালোরির চাহিদা শ্রমসাধ্য কাজের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ আমি যত বেশি শ্রমের যুক্ত কাজ করব সেখানে কিন্তু আমার ক্যালোরি চাহিদা বেশি। শ্রমসাধ্য কাজ করলে ভারী বেশি সঞ্চালন, প্রতি ঘন্টার পরে দেখা গেছে দেহজোরে প্রায় 5 কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন হয়। হালকা ধরনের কাজ বা পেশির সঞ্চালনে 2.5 কিলো ক্যালোরি। তাহলে আমাদের কাজের সঙ্গে যুক্ত হচ্ছে যে ক্যালোরি শ্রমসাধ্য কাজের সঙ্গে সমানুপাতিক। তুমি যত বেশি শ্রমসাধ্য কাজ করবে সেখানে ক্যালোরি চাহিদা তত বেশি লাগে। শারীরিক শ্রমে শক্তির চাহিদার শর্তাবলী। শারীরিক শ্রমে শক্তির শর্তাবলী, প্রথম হচ্ছে শ্রমের সময়কাল। তুমি কত সময় ধরে কাজটা করছো, অর্থাৎ সেই সময়কালের সঙ্গে কি হবে সমানুপাতিক। শ্রমের তীব্রতা, শ্রমের তীব্রতা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে শক্তির চাহিদাও বৃদ্ধি পায়। মানে কতটা তুমি হাঁটা, কেউ 10 মিনিট ধরে হাঁটছে, আবার সেই 10 মিনিটের হাঁটাটাকে ধরলো 2 মিনিটে হাঁটছে, অর্থাৎ এই যে তীব্রতাটা তখন বেড়ে যায়, তখন এই বেড়ে যাওয়ার ফলে কি শক্তির চাহিদাও বৃদ্ধি পায়। লিঙ্গভেদ, ওজন এবং বয়স। নির্দিষ্ট শ্রমে স্ত্রীলোক অপেক্ষা পুরুষদের শক্তির চাহিদাটা কিছুটা বেশি হয়। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে শক্তির চাহিদা হ্রাস পেতে থাকে। বিশেষ করে বৃদ্ধ বয়সে শক্তির ক্ষমতা ভালো মতো কমে যায়। সেখানে বৃদ্ধ বয়সে শক্তির চাহিদা অর্থাৎ সেখানে কর্মক্ষমতাই কমে যায়। এরপর হচ্ছে ব্যক্তির শারীরিক অবস্থা। ব্যক্তি শারীরিকভাবে নির্দিষ্ট শ্রমে যুক্ত থাকলে ওই ব্যক্তির চাহিদা ক্রমশ বৃদ্ধি পায়, অর্থাৎ শারীরিক অবস্থার উপর নির্ভর করে থাকে। আর প্রশিক্ষণ মান, বিশেষ শ্রমের জন্য প্রশিক্ষণ হলে শক্তির চাহিদা কমে। হয়তো সে কাজটার জন্য এক্সপার্ট রয়েছে, আর একজন সেটা জানে না, তার ক্ষেত্রে কিন্তু সেখানে বেশি শক্তির প্রয়োজন হয়। আর যে জানে তার ক্ষেত্রে শক্তির পরিমাণটা কমে, অর্থাৎ সেখানে তার প্রয়োজনীয়তাটা কম। তাহলে একজন যে ব্যক্তি রয়েছে শারীরিক শ্রমে শক্তির চাহিদা যে বিভিন্ন শর্তগুলো ভালো করে মনে রাখবেন। কয়েকটি এবারে বিষয় রয়েছে মানুষের বিভিন্ন শারীরবৃত্তীয় অবস্থার জন্য শক্তির চাহিদা। বিভিন্ন রকম মানুষের শারীরবৃত্তীয় অবস্থা, তার জন্য শক্তির চাহিদা কেমন হবে। মানুষের বিভিন্ন রকম শারীরবৃত্তীয় অবস্থা বলতে এখানে যেমন মানুষের শারীরিক বৃদ্ধি, গর্ভাবস্থা, স্তন্যদানকারী মা, তো এগুলো হচ্ছে শরীরে বিভিন্ন রকমের পুরো ছেলে মেয়ে ভেদের বিভিন্ন শারীরিক অবস্থা রয়েছে। এই অবস্থায় কিরকম তার শক্তির চাহিদা হয় সে সম্পর্কিত আমরা জানব। বিভিন্ন শারীরবৃত্তীয় যে অবস্থা, অর্থাৎ বৃদ্ধি যখন ঘটছে, গর্ভাবস্থা বা স্তন্যদানকারী যে মা, এই অবস্থায় তাদের কিরকম শক্তির চাহিদার দরকার হয়। তো প্রথমত হচ্ছে বর্ধনশীল অবস্থায় শক্তির চাহিদা। সেখানে আমরা শিশুদের ক্ষেত্রে এখানে 1 থেকে 6 মাস বয়সের শিশু, সেখানে তার কিরকম শক্তির চাহিদা একটু জানা যায়। এই সময় বিপাকীয় হার বেশি, আমরা আগেই বলেছি যে বিএমআর শিশুদের ক্ষেত্রে বেশি হয়, তাই ক্যালোরি চাহিদা বৃদ্ধি পায়। কলাকোষ সৃষ্টি হওয়া, কোষের আয়তন বৃদ্ধি, প্রোটিন সংশ্লেষ, অস্থি এবং পেশি গঠন, রক্ত কোষ গঠন, এইসব কাজের জন্য উপযুক্ত শক্তির দরকার হয়। তাহলে শিশুদের ক্ষেত্রে অর্থাৎ 1 থেকে 6 মাস বয়স পর্যন্ত যে শিশু রয়েছে তাদের ক্ষেত্রে এই বিপাকীয় হার তাদের বেশি হওয়ার জন্য শক্তির দরকার লাগে। এছাড়া একটি শিশু তখন বেড়ে উঠছে, তার শরীরে নতুন কলাকোষ সৃষ্টি হওয়া, কোষের আয়তন বৃদ্ধি পাওয়া, প্রোটিন সংশ্লেষ, রক্তকণিকা গঠন হওয়া, তার অস্থি পেশি গঠন ইত্যাদির জন্য তার উপযুক্ত পরিমাণ শক্তির দরকার। তো শিশুদের ক্যালোরি চাহিদার 50% খরচ হয় মূল বিপাকের জন্য। তার ক্যালোরি চাহিদার 50%, তো 50% সেখানে তার মৌল বিপাকীয় যে হার রয়েছে সেখানে, আর 25% খরচা হয় বিভিন্ন দৈহিক ক্রিয়াকলাপের জন্য। 25% বিভিন্ন দৈহিক কার্যকলাপের জন্য, যেমন হাত পা ছোড়া, খেলা করা। 1 থেকে 6 মাসে শিশুর প্রতি কেজি দেহজনে শক্তির চাহিদা 92 কিলো ক্যালোরি। 6 থেকে 12 মাস শিশুদের 80 কিলো ক্যালোরি। আর 6 মাস বয়সী শিশুদের ক্ষেত্রে কেবল মাতৃস্তন দুগ্ধ থেকে এই ক্যালোরি পাওয়া যায়। 6 মাস বয়স থেকেই শিশুদের তোলা খাবার খাওয়ানো দরকার হয়, ফলে শিশু তার বাড়তি শক্তি ওই তোলা খাবার থেকে পেয়ে থাকে। তাহলে আমরা মোটামুটি জানলাম যে 1 থেকে 6 মাসের
প্রতি কেজি দেহ ওজনের শক্তির চাহিদা হলো 92 কিলো ক্যালোরি। 6 থেকে 12 মাসে প্রায় দেখা যায় সেটা 80 কিলো ক্যালোরি এরকম ধরা হয়েছে। এরপর হচ্ছে প্রাক বিদ্যালয়গামী শিশু। এখানে 1 থেকে 6 মাস বয়সী শিশুদের প্রাক বিদ্যালয়গামী শিশু, 1 থেকে 6 বছর। তো এই সময় শিশুরা দৌড়ঝাঁপ করে, খেলাধুলা করে, ক্যালোরি চাহিদা বেড়ে যায়। 1 থেকে 3 বছর বয়সী শিশুদের ক্যালোরি চাহিদা হচ্ছে 1060 কিলো ক্যালোরি, আর 4 থেকে 6 বছর শিশুদের 1350 কিলো ক্যালোরি। এই সময় শিশুদের শক্তির প্রধান উৎস হলো কার্বোহাইড্রেট জাতীয় খাবার, অর্থাৎ ভাত, রুটি, আলু। এছাড়া ফ্যাট জাতীয় খাদ্য, মাখন, তেলে যথেষ্ট পরিমাণে ক্যালোরি পাওয়া যায়। শিশুর দেহ গঠনের জন্য প্রোটিন জাতীয় খাদ্যের প্রয়োজন হয়। তাই এটা ভালো করে মনে রাখতে হবে যে 1 থেকে 3 বছর বয়সী শিশুদের চাহিদা হচ্ছে 1060 কিলো ক্যালোরি, 4 থেকে 6 বছরে হচ্ছে 1350 কিলো ক্যালোরি। আর শক্তিটা এখানে বেশিরভাগই কার্বোহাইড্রেট জাতীয় খাবার থেকে তারা পেয়ে থাকে। ভাত, রুটি, আলু ইত্যাদি এই সমস্ত খাদ্য আহার্য সামগ্রী গ্রহণ করে তারা তাদের শক্তি পেয়ে থাকে। শিশুর দেহ গঠনের জন্যও প্রোটিন জাতীয় খাদ্যের এসব খুব দরকার। এরপর হচ্ছে শক্তি বা প্রোটিনের যদি অভাব হয়, এই সময় শিশুদের প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন দেখা যায়, যাকে বলা হয় PEM, প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন। যদি উপযুক্ত পরিমাণে ক্যালোরি বা প্রোটিন না পায় তাহলে শিশুদের ক্ষেত্রে PEM হয়, অর্থাৎ প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন। আমরা জানি যেমন কোয়াশিওকর রয়েছে, মেরাসমাস ইত্যাদি রোগগুলো কিন্তু শিশুদের ক্ষেত্রে হয়। এরপর হচ্ছে বিদ্যালয়গামী। আমরা প্রথমে জানলাম সেখানে প্রাক বিদ্যালয়গামী, এবার বিদ্যালয়গামী অর্থাৎ এখানে 7 থেকে 12 বছর ধরা হচ্ছে বিদ্যালয়গামীদের চাহিদা বেড়ে হওয়া। 7 থেকে 12 বছরের বিদ্যালয়গামী শিশুদের শক্তির চাহিদা বাড়তে থাকে। 7 থেকে 9 বছর বয়সে বালক বালিকাদের শক্তির চাহিদার দিনে 1690। 10 থেকে 12 বছরের যে শিশু রয়েছে তাদের ক্ষেত্রে 2010 কিলো ক্যালোরি। 12 বছরের পর যখন তারা কিশোর দশায় চলে যাচ্ছে, অর্থাৎ তার দৈহিক মানসিক নানা পরিবর্তন ঘটছে, মেয়েদের ক্ষেত্রে ওভুলেশন বা ঋতুস্রাব, তো এই সময় তাদের ক্ষেত্রে প্রোটিন এবং ফ্যাটের চাহিদা বেড়ে যায়। 10 থেকে 12 বছর ছেলেদের চাহিদা সেখানে প্রায় 2190 কিলো ক্যালোরি, বালিকাদের প্রায় 2010 কিলো ক্যালোরির প্রয়োজনীয়তা রয়েছে। এরপর হচ্ছে কৈশোর, 13 থেকে 17 বছর বয়স। 13 থেকে 17 বছর বয়সে সেখানে কৈশোর বয়সে ছেলে মেয়েদের কিরকম শক্তির দরকার হয়ে থাকে। এই সময় বয়স সন্ধির সময়, এই সময় উপচিতিমূলক যে বিপাক ক্রিয়াগুলো রয়েছে এগুলো উচ্চ হারে ঘটে থাকে এবং হরমোনের ক্রিয়া দেহের সর্বোচ্চ সীমায় তখন পৌঁছে যায়। ফলে 13 থেকে 15 বছর যে কিশোরদের শক্তির চাহিদা হয় প্রায় 2750 কিলো ক্যালোরি। মনে রাখতে হবে 13 থেকে 15 বছর বয়সে কিশোর অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে শক্তির চাহিদা 2750। এবার হচ্ছে 16 থেকে 17 বছর বয়সে, সেখানে প্রায় দেখা যায় 3020 কিলো ক্যালোরি এবং 2440 কিলো ক্যালোরি। এই সময় ছেলে মেয়েদের উচ্চতা বৃদ্ধি, মাংসের পরিমাণ বৃদ্ধি, মেয়েদের শরীরে ফ্যাটের আধিক্য, খেলাধুলা এবং কায়িক পরিশ্রম করা ইত্যাদি ব্যাপারগুলো, খেলাধুলার মাধ্যমে তাদের যে পরিশ্রমগুলো হয়ে থাকে তাই তাদের বাড়তি ক্যালোরির প্রয়োজনীয়তা রয়েছে। এরপরে গর্ভাবস্থায় মহিলাদের শক্তির চাহিদা। একজন মা তার অর্থাৎ একজন মেয়ে তার বিবাহের পর যখন সে সন্তান ধারণ করে অর্থাৎ তার গর্ভাবস্থায়, সেই সময় তার স্বাভাবিক অবস্থা থেকে গর্ভাবস্থায় যেহেতু তার শরীরে একটি পরিবর্তন ঘটলো, তাই সেখানে তার শক্তির চাহিদা কেমন আমরা একটু জেনে নিই। গর্ভকালীন অবস্থায় মায়ের শক্তির চাহিদা একজন স্বাভাবিক যে স্ত্রীলোক থাকে তার থেকে বেশি হয়, অনেক বেশি হয়। এই সময় গর্ভের শিশুর জন্য ক্যালোরির যে পরিমাণ সেটা বেড়ে যায়। এইসব উপযুক্ত পরিমাণে পুষ্টি দ্রব্য যদি না গ্রহণ করে তাহলে মা ও শিশু উভয় শক্তি চাহিদা হ্রাস পাবে, ফলে শিশু বৃদ্ধি এবং পুষ্টির যথেষ্ট ক্ষতি হবে সেখানে। যে কারণে গর্ভাবস্থায় অতিরিক্ত শক্তির প্রয়োজন হবে সেগুলো দেখা যায় কি কি রয়েছে। প্রথমত গর্ভস্থ শিশুর বৃদ্ধি, গর্ভের মধ্যে সন্তানটি রয়েছে, সেই সন্তানটি ধীরে ধীরে বেড়ে উঠবে, তো তাই তার জন্য কি অতিরিক্ত শক্তির দরকার। প্লাসেন্টা বা অমরাবস্থান, অর্থাৎ যখন গর্ভাবস্থা ধারণ করছে প্রথম অবস্থা
তখন তার কি হয় না, গর্ভস্থ ধারণ করার জন্য তার যে প্লাসেন্টা বা অমরা গঠন হবে, সে অমরা গঠন হচ্ছে। তৃতীয়, গর্ভস্থ শিশুকে বহন করার জন্য, অর্থাৎ তার শরীরের মধ্যে আরেকটি শরীর রয়েছে, তাহলে সেটিকে বয়ে নিয়ে যাওয়া, সেটি তার মধ্যে ধারণ করা, তো সেইটার জন্য শক্তির দরকার হয়। মায়ের দেহের আয়তন অনেক বেড়ে যায়, ফলে বেশি পরিমাণ মায়ের দেহের আয়তন বাড়বেই, সেই সময় দেহে রক্তের পরিমাণ বৃদ্ধি ইত্যাদি, এই সমস্ত মাত্রাগুলো রয়েছে যেগুলোর কারণে গর্ভাবস্থায় একটি মহিলার শক্তির চাহিদা অনেক বৃদ্ধি পায়। তো প্রথমত এখানে একটা ছক বেশ রয়েছে, বইতে তোমরা ভালো করে লক্ষ্য করবে, সেখানে বিভিন্ন রকমের শ্রমের সঙ্গে যুক্ত সবার ক্ষেত্রে কিরকম সেখানে স্বাভাবিক বা একজন গর্ভবতী স্ত্রী লোকের শক্তির চাহিদা। প্রথমে দেওয়া রয়েছে হালকা শ্রম। তো হালকা শ্রমকারী একটি স্বাভাবিক মহিলা, তার প্রত্যহ 1900 কিলো ক্যালোরি শক্তির দরকার। সেখানে একজন গর্ভবতী স্ত্রী লোকের ক্ষেত্রে 2250 কিলো ক্যালোরি পার ডে দরকার। এরপরে মাঝারি শ্রম, স্বাভাবিক মহিলার ক্ষেত্রে প্রায় 2230 কিলো ক্যালোরি পার ডে, আর সেটি গর্ভবতীর ক্ষেত্রে 2580 কিলো ক্যালোরি, এরকম বিভিন্ন রকমের রয়েছে। আর ভারী শ্রম, স্বাভাবিক স্ত্রী লোকের ক্ষেত্রে 2850 কিলো ক্যালোরি লাগবে, সেখানে একজন গর্ভবতী মহিলার ক্ষেত্রে 3200 কিলো ক্যালোরি পার ডে। এবারে বিভিন্ন রকমের যে খাদ্য উপাদানগুলো রয়েছে, শর্করা, প্রোটিন, ফ্যাট, বিশেষ করে এখানে আমরা প্রোটিন, ফ্যাট এবং আয়রন যে তার শরীরে দরকার, তার পরিমাণটা একটু তুলে ধরছি। প্রোটিন যেটা দরকার পার ডে গ্রাম হিসাবে, স্বাভাবিক স্ত্রী লোকের ক্ষেত্রে 55 গ্রাম লাগে প্রোটিন, আর সেটাই গর্ভবতী মহিলার ক্ষেত্রে প্রায় 78 অর্থাৎ 78 গ্রাম পার ডে লাগে। ফ্যাটের পরিমাণ একজন স্বাভাবিক স্ত্রী লোকের ক্ষেত্রে 20 থেকে 30 গ্রাম পার ডে লাগে, আর একজন স্ত্রী লোকের গর্ভবতীর ক্ষেত্রে সেটা 30 গ্রাম পার ডে। লোহার মাত্রা স্বাভাবিক স্ত্রী লোকের ক্ষেত্রে 21 মিলিগ্রাম পার ডে, আর সেটা একজন গর্ভবতীর ক্ষেত্রে বেশি 35 মিলিগ্রাম পার ডে। শক্তির অভাবজনিত ফল, যদি গর্ভবতী মহিলা শক্তির চাহিদা কম হয়, তাই কম ওজন বিশিষ্ট সন্তানের সে জন্ম দিতে পারে। এরপরে আমরা একজন স্তন্যদানকারী যে মা রয়েছে তার শক্তির চাহিদা সম্পর্কে আলোচনা করছি। স্তন্য প্রদানকারী মায়ের যে শক্তির চাহিদা একজন সাধারণ অপেক্ষা বেশি হওয়ার কারণ কি? নবজাতক যে শিশু 1 থেকে 6 মাস বয়স পর্যন্ত তার মাতৃদুগ্ধই হচ্ছে তার আদর্শ, সেখানে খাদ্যরূপে বিবেচিত। দুগ্ধ উৎপাদনের জন্য মাকে অতিরিক্ত শক্তি সরবরাহ করতে হবে। মায়ের নিজের দেহে স্বাভাবিক চাহিদা পূরণ এবং শক্তির প্রয়োজনের দরকার রয়েছে, তাই সেখানে দেখা প্রথম 6 মাস দুগ্ধ প্রদানকারী মায়ের শক্তির চাহিদা স্বাভাবিক স্ত্রীলোক অপেক্ষা প্রায় 600 কিলো ক্যালোরি বেশি, স্বাভাবিক স্ত্রীলোক অপেক্ষা তার 600 কিলো ক্যালোরি বেশি হবে। পরের 6 মাস শক্তির চাহিদা কিছুটা কমে যায়, তখন প্রায় 520 কিলো ক্যালোরি শক্তির দরকার হয়। এখানে আমরা আরেকটাও জিনিস জেনে যাচ্ছি, সেখানে হচ্ছে সে একইভাবে স্বাভাবিক স্ত্রীলোক এবং দুগ্ধ প্রদানকালীন অবস্থা, সেই অবস্থায় তাদের শক্তির চাহিদা। তো এখানে হালকা শ্রম যখন করে তখন হচ্ছে 1900 কিলো ক্যালোরি একজন স্বাভাবিক স্ত্রীলোকের ক্ষেত্রে, আর সেটা যখন একটা দুগ্ধ প্রদানকারী মা হয় প্রায় 2500 কিলো ক্যালোরি, এবং সেটা 0 থেকে 6 মাসের মধ্যে। আর সেটা যখন আবার 7 থেকে 12 মাস হয় তখন প্রায় 2420 কিলো, কিছুটা কমেছে। ভারী শ্রম করলে সেখানে একজন স্বাভাবিক ক্ষেত্রে 2850 লাগে, দুগ্ধ প্রদানের ক্ষেত্রে 3450 কিলো ক্যালোরি সেখানে রয়েছে, আর সেটা 7 থেকে 12 মাসে প্রায় বলা হচ্ছে দুগ্ধ প্রদানকারী মায়ের ক্ষেত্রে 3370, অর্থাৎ কিছুটা কম।